করিম নামের এক জেলে তার পরিবার নিয়ে বাস করত পদ্মা নদীর তীরে। তার বাড়ির পাশেই ছিল এক বটগাছ। বটগাছের পাশে নদী। রাত গভীর হলেই নদী থেকে এক ঝাঁক জলপরি উঠে এসে নদীর ধারে বসে গল্প গুজব নাচ গান করত। অন্ধকার রাত হলেও পরীদের সমস্যা হতো না, কারণ তাদের শরীর থেকে এক ধরনের সাদা আলো নিঃসৃত হতো, যা কিনা তাদের জন্য আলোর মতো কাজ করত। করিম তার ছেলে মেয়ে নিয়ে রাতে যখন ঘুমিয়ে পড়ত, তখনই জলপরীরা নদীর ধার থেকে উঠে আসতো নদীর পাড়ে। করিমের বড় ছেলে রাম, সে একটু দুরন্ত প্রকৃতির। কোথাও যাত্রাপালা বা অন্য কোনো গানের শব্দ পেলেই সে লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে সেখানে চলে যেত। জলপরীরা যে নদীর পাড়ে বসে গান গাইত তা করিম জানত, কিন্তু তার ছেলে রাম জানত না। সে বুঝতে পারত না কোন দিক থেকে এমন প্রাণ কাড়া নাচ গানের শব্দ আসে। প্রত্যেক রাতে এমন সুন্দর গান শুনে রামের ঘুম আসে না। সে একদিন ঠিক করল জলপরীদের দেখবে। রাত্রে উঠে বাইরে বেরিয়ে বিভিন্ন দিকে কান পেতে বোঝার চেষ্টা করতে লাগলো ঠিক কোন দিক থেকে গানের সুর ভেসে আসছে। এমনই এক রাতে সে শব্দ শুনে শুনে পথ চলতে থাকে। হঠাৎ তার চোখ যায় নদীর ঘাটের দিকে। দেখেই তো সে হতবাক। একাই সে ফিসফিস করে বলতে থাকে, কি আশ্চর্য, নদীর ধারে এত আলো এলো কোথা থেকে? সেখানে আবার নাচ গানের এত সুন্দর শব্দ শোনা যায়। রাম এক পা দুপা করে নদীর দিকে যেতে থাকে। গান শোনার নেশায় তার ভয় ডর চুপসে গেছে। নদীর পাড়ের একটা গাছের আড়ালে তাদের দেখতে দেখতে রাম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তখন গাছের ওপর থেকে এক বয়স্ক জলপরী নিচে নেমে এসে কি যেন মন্ত্র পড়ে তখন রামের জ্ঞান ফেরে। রাম দেখতে পায় তার সামনে এক বৃদ্ধ মহিলা বসে আছে। রামের দিকে তাকিয়ে সেই মহিলা বলে, রাম, তুমি ভয় পেয়েছ বুঝি? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বুঝতে পেরেছি তুমি গান বাজনা শুনে এখানে এসেছ। তবে তুমি এক কাজ করো, ভয় পাবে না কিন্তু। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমাদের যারা ক্ষতি করে না এবং আমাদের নাচ গান যারা পছন্দ করে তাদের আমাদের আসরে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করে বসার সুযোগ করে দিই। আমরা সবাই জলপরী। আমরা মাসে একবার করে এই নদীর পাড়ে বসে একটু আনন্দ করি। তোমার বাবা করিমকে আগে থেকেই আমরা চিনি। সে আমাদের ব্যাপারে জানে। সে খুব ভালো একজন জেলে, মাছ ধরে বিক্রি করে, তোমাদের ভরণ পোষণ দেয়। আর রাত হলে সে আর ঘরের বাহিরে কখনো আসে না। আমরাও তার অনিষ্টের চেষ্টা কখনো করি না। হাজার হলেও বিচারা একজন খেটে খাওয়া নিরীহ মানুষ। যা করে সবই তোমাদের কল্যাণের জন্যই করে। অসৎ পথে এক পয়সা উপার্জন করে না। তাই আমরা সবাই তাকে ভালোবাসি এবং তার মাছ ধরার কাজে সহযোগিতা করে থাকি। যখন সে নদীতে মাছ ধরতে যায়, আমরা সবাই জলের নিচ থেকে মাছের পেছনে পেছনে ধাওয়া করে তোমার বাবার জালের দিকে পাঠিয়ে দিই। আর তাই সে অন্য জেলেদের চেয়ে বেশি মাছ পায়। কিন্তু এসব খবর তোমার বাবা জানলেও কাউকে বলে না, কারণ আমাদের সব খবর মানুষের কাছে বলা নিষেধ। মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে। একজন অন্যজনের অধিকার আত্মসাৎ করে, একের ভালো অন্যজনে এখন আর সহ্য করতে পারে না। সবাই নিজের পেট ভরাতেই পাগল। তবে আমাদের মধ্যে এসব নেই। আমাদের মধ্যে কেউ বিপদে পড়লে সবাই মিলে তাকে উদ্ধার করি। আর বর্তমানে মানুষের মধ্যে কেউ বিপদে পড়লে কেউ উদ্ধার করতে চায় না, আরও ফায়দা লোটার চেষ্টা করে।
যাক এসব কথা, আমাদের আসরে চলো, তোমাকে দেখে সকলেই খুব খুশি হবে। রাম এবার খুশি হয়ে জলপরীদের সঙ্গে তাদের আসরে আসে। তাকে সবাই বসিয়ে দিয়ে জলপরীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে দেয় কেউ যেন রামের ক্ষতি না করে, তাকে যেন সবাই আদর আপ্যায়ন করে। এই বলে পরীদের নিয়ে আসা বিভিন্ন ধরনের মিষ্টি খেতে দিয়ে নাচ গান শোনার সুযোগ করে দেয়। নাচ গান শেষ হলে জলপরীরা চলে যাওয়ার আগে রামকে বলে, আচ্ছা শোনো, আমরা যে এখানে নাচ গান করি তা কিন্তু কাউকে বলবে না। যদি বলো তাহলে তোমার এবং তোমার পরিবারের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমরা কিন্তু তোমাদের কাউকেই ছাড়বো না। আর কখনো রাতের বেলায় একা একা বাড়ির বাহিরে যাবে না কিন্তু। রাতে ভালো করে লেখাপড়া করে ঘুমিয়ে যাবে। তারপর সময় পেলে তোমার বাবার কাজে সহযোগিতা করবে, তাতে তোমাদের অনেক উন্নতি হবে। রাম তাদের সব কথা মনোযোগ সহকারে শুনে নিয়ে সম্মতি দেয়। তোমরা সবাই অনেক ভালো, তোমাদের কথা মতোই আমি এবার থেকে চলবো। রামের কাছে কথা দিয়ে জলপরীরা জলে ফিরে গেল এবং রাম তার বাড়ি ফিরে এলো। আবার কোন দেশে রে বাবা? চারিদিকে ফুল আর ফুল, লাল ফুল, সাদা ফুল, নীল ফুল, হলুদ ফুল, এত ফুল এলো কোত্থেকে? আর ফুলে ফুলে ভোঁ ভোঁ করে উড়ে বেড়াচ্ছে মৌমাছি, একটি নয় দুটি নয়, শত শত। এই ফুল বাগানের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। সেই নদী দিয়ে কলকল শব্দ করে বয়ে যাচ্ছে জল। স্বচ্ছ জল দেখেই সোনার মন ভালো হয়ে যায়। কিন্তু এই নদী তো সে এর আগে কখনো দেখেনি। তাই নিজেই সে নিজেকে বলল, এ আবার কোন নদী? এত সুন্দর জল তো আগে দেখিনি। নদীর উপর দিয়ে আবার শত শত পাখি উঠছে। কারোর লেজ ইয়া লম্বা, কারো ডানা আবার ডোরা কাটা, কারো ঠোঁট ছোট, আবার কারো বেশ বড়। এখানে নানান রকম পাখি দেখে সে নিজেই নিজেকে বলল, এরা আবার কোন পাখি রে বাবা? এত সুন্দর সুন্দর পাখি আগে তো দেখিনি। সোনার চোখ এবার যায় আরো একটু দূরে। সেখানে সে দেখতে পায় এক উঁচু পাহাড়। তার গা ঘেঁষে আবার হাজার হাজার বড় লাল পাতার গাছ। সুন্দর এই গাছটি তার বড়ই অচেনা, আর এমন পাহাড়ও সে এর আগে কখনো দেখেনি। তাই সে আবার নিজেই নিজেকে প্রশ্ন করলো, এই আবার কেমন পাহাড় রে বাবা? আগে তো দেখিনি। এই লাল পাতাওয়ালা গাছও তো আগে দেখিনি। এরপর সোনা আস্তে আস্তে নদীর তীর দিয়ে হেঁটে যায় পাহাড়ের দিকে। নদীর পাড় ঘেঁষে যেতে যেতে চোখে পড়ে সাদা সাদা অজানা ফুল। তা দেখে সোনা অবাক নয়নে তাকিয়ে থাকে। এরপর চোখ পড়ে নদীর জলে। সেখানে চোখে পড়ে নানান রঙের মাছ, বাহারি তাদের রূপ। এসব দেখে সে কিছুতেই বুঝে উঠতে পারে না। আমি কোথায় এলাম রে বাবা? কোথায় এলাম? সে নিজেই নিজেকে বলে, আরে বাবা, এ আবার কোন দেশ? এই মাছগুলো তো আগে কখনো দেখিনি। এসব দেখে দেখে সে এগোতে থাকে পাহাড়ের কাছে। সে অবাক নয়নে দেখে পাহাড় থেকে নেমে আসছে সাদা সাদা স্বচ্ছ জল। সে জল বেয়ে নামছে আবার মাছ, তা গিয়ে আছড়ে পড়ছে নদীতে। এটা দেখে সে বলে, বাহ, এত চমৎকার ঝর্ণা তো আগে দেখিনি। এবার সে একদম পাহাড়ের কাছে এসে হাজির হয়।
তারপর দেখে ঝর্ণা থেকে পড়া স্বচ্ছ জলে সাদা পোশাক পরে কেউ একজন স্নান করছে। তার গায়ের রং ধবধবে সাদা, প্রায় জলের সঙ্গে মিশে গেছে। দূর থেকে তা বোঝা যায় না। সোনা তার কাছে যায়। এরপর সোনা তার সাদা দুটি ডানা দেখতে পায়। এই সুন্দর মেয়েটি আবার কে? একে তো আগে দেখিনি। এ কোত্থেকে এলো? বিড়বিড় করে সোনা। তারপর মেয়েটির কাছে গিয়ে বলে, তুমি কে হে বাপু? এখানে কি করছো শুনি? সোনার কথা শুনে মেয়েটি বলে, আমি সাদা পরি। আমি প্রতিদিন আকাশ থেকে নেমে এখানে এসে স্নান করি। তা তুমি কে বলো দেখি? সোনা রাতে ঠাকুমার মুখে সাদা পরীর গল্প শুনেছে, তাই সে ভয় না পেয়ে সাদা পরীর দিকে তাকিয়ে বলল, আমি সোনা। আমি তোমার সাথে স্নান করব। সঙ্গে সঙ্গে সায় দেয় সাদা পরী। এরপর তার ডানা বাড়িয়ে দেয় তার দিকে, আর সোনাও এগিয়ে যায়। নদীতে নামতেই তার ভালো লাগে। সে সাদা পরীর সঙ্গে ঝর্ণার জলে ভিজতে থাকে। তার শরীর স্বচ্ছ জলে ভিজে যায়। সে পরীর সঙ্গে ডুব খেলা খেলতে থাকে। খেলতে খেলতে তার শরীর হিম হয়ে আসে। এমন সময় পরীর দিকে তাকিয়ে সে হাত দিয়ে নিজের মুখ মুছতে থাকে। এর কিছুক্ষণ পর সে শুনতে পায় ঠাকুমার কণ্ঠ, এই সোনা, সোনা, চোখে মুখে এত জল দিচ্ছি তাও ঘুম ভাঙছে না। ওঠ, ওঠ। ঠাকুমার কথায় সোনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই সে ঠাকুমাকে বলে, তুমি কাল রাতে যে সাদা পরীর গল্প বললে, আমি তার কাছেই ছিলাম। ঠাকুমা সোনার কথা শুনে মুচকি হেসে বলেন, তুই তো ঘুমোচ্ছিলি সোনা, স্কুলে যেতে হবে। ওঠো সোনা, আজ রাতে তোমাকে নীল পরীর গল্প শোনাবো, কেমন? এখন দ্রুত উঠে পড়ো। ঠাকুমার মুখে নীল পরীর কথা শুনেই সোনা লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে যেতে হবে, না হলে নীলপরীর গল্পটা ঠাকুমা মোটেও বলবে না। তার ঠাকুমা আবার বেশ রাগী, কথা না শুনলে গল্পই বলে না। তাই সোনা ভালো মেয়ের মতো ঠাকুমার কথায় ঘুম থেকে উঠে পড়ে নীলপরীর গল্প শোনার জন্য আশায় থাকে সে। থ্যাংক ইউ।